সেভাবে আমরা 28 তারিখে চীন মৈত্রী কনভেনশন হলে আমরা প্রাথমিক বুকিং দিই, যে বুকিংটি পরে ক্যান্সেল করা হয় রাষ্ট্রীয় কারণে। 27 তারিখে পরবর্তীতে আমরা বুকিং দেওয়ার চেষ্টা করি, সেটিও আমরা পাই না। নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হল রুম দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই যেহেতু কাউন্সিল একটি বিশাল বিষয়, সেখানে বিশাল ডেলিগেট থাকে, অ্যাম্বাসেডররা থাকে, নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকে, সাংবাদিকরা থাকে, তো স্বাভাবিকভাবে আমরা তখন সকলে আলোচনা করে জিএম কাদের স্যার সেই 28 তারিখের কাউন্সিলটি উনি পিছিয়ে দেন পরবর্তী তারিখ দেওয়ার জন্য। এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য কখনোই ছিল না। ঠিক কাউন্সিল পিছিয়ে দেওয়ার পরপরই আমরা দেখতে পারি আমাদের পার্টির তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দরা একটি তীব্র রিয়াকশন দেখান এবং তারা জিএম কাদেরকে বহিষ্কারের জন্য পদক্ষেপ নেন। 28 তারিখে বিকল্প কাউন্সিল করার জন্য একটি পদক্ষেপ নেন। জাতীয় পার্টিতে বিকল্প কাউন্সিলের কোনো সুযোগ নেই। আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট বলা আছে প্রেসিডিয়ামের মিটিং এর আলোচনা হবে, কাউন্সিলের সময় কবে হবে এবং সেটি চেয়ারম্যানের সম্মতিতে সেইটি চূড়ান্ত হবে এবং কাউন্সিলে সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান। এর কোনো বিকল্প সেখানে নাই। যেহেতু বিকল্প সেখানে নাই, বিকল্প কোনো কাউন্সিল করার চেয়ারম্যানকে ছাড়া কোনো সুযোগ কখনোই ছিল না। এই অবস্থায় যখন স্বাভাবিকভাবেই চেয়ারম্যানকে দল থেকে বের করে দেয়া, চেয়ারম্যানকে বাদ দিয়ে বিকল্প কাউন্সিল করাটা আমাদের তৃণমূলে তীব্র একটি সেন্সেশন ক্রিয়েট করে, তীব্র ক্ষোভের সঞ্চার করে। তখন আমরা বনানী অফিসে আমাদের 28টি ইউনিট জেলা মহানগর এর সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমরা ডাকি। সেখানে প্রায় 65টি ইউনিটের সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন। সকলের সমস্যারে জিএম কাদেরের প্রতি সমর্থন প্রদান করেন এবং যারা এই ধরনের প্রক্রিয়া নিয়েছে তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তারা। এরপরে আমরা প্রেসিডিয়াম মিটিং ডাকি 28 তারিখে। সেখানে 25 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। 25 জন প্রেসিডিয়ামের মধ্যে সর্বসম্মতিক্রমে সকলের সিদ্ধান্ত নেয় যে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, এই অবৈধ প্রক্রিয়ার সাথে, তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল সদস্য পদ থেকে বের করে দিতে হবে। সেই প্রেসিডিয়ামের রেজলিউশনের ভিত্তিতে আমাদের সংবিধানের 30 ধারা মোতাবেক প্রেসিডিয়ামের সাথে আলোচনা ক্রমে চেয়ারম্যান যে কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। এটা কিন্তু 20-এর কর এক্সারসাইজ না, এটা 30-এর একের এক্সারসাইজ। সেই 30-এর এক অনুযায়ী এই বহিষ্কারগুলো করা হয় সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক। যেহেতু তাদের মধ্যে তদানীন্তন মহাসচিবও ছিলেন, মহাসচিব বহিষ্কার হলে স্বাভাবিকভাবেই বা অব্যাহতি পেলে মহাসচিব পদটি শূন্য হয়। শূন্য হওয়ার কারণে সেই শূন্য পদে আমাকে নিয়োগ দেওয়া হয়। এটি সম্পূর্ণ গঠনতন্ত্র মাফিক করা হয়েছে। এখানে কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া নাই, এখানে কোনো গঠনতন্ত্র বিরোধী কোনো পদক্ষেপ নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা, তদানীন্তন সিনিয়র নেতৃবৃন্দরা যে পদক্ষেপগুলো নিচ্ছিলেন বরঞ্চ সেগুলোই গঠনতন্ত্র বিরোধী। যেমন তারা আজকে বলেছে যে আমাদের মিটিংয়ে কোরাম ছিল না, সম্পূর্ণ কোরাম ছিল। 25 থেকে 24 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিল এবং নতুন 5 জন প্রেসিডিয়ামকে নেওয়া হয়েছে। আপনি যদি নতুন 5 জন প্রেসিডিয়ামকে বাদও দেন তারপরও কোরাম ছিল, তারপরও 20 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। সো সেখানে কোনো কোরামের কোনো অসুবিধা নেই। আরেকটি কথা বলা হচ্ছে যে কাউন্সিল ঘোষিত হওয়ার পর নিয়োগ কাটাছেড়া করা যায় কিনা। কাটাছেড়া করা যাবে না এমন কোনো বিধান গঠনতন্ত্রে নেই। কারণ যখন কাউন্সিল হবে সেই কাউন্সিলটাও তো গঠনতন্ত্র মোতাবেকই হবে। সো গঠনতন্ত্র মোতাবেকই সবকিছু হয়েছে, এখানে কোনো বিকল্প হয়নি। আর আমি যেটা মনে করি যে এই অবস্থায় তৃণমূল সকলে সমস্বরে এই বিষয়টি ডিসিশন দিয়েছে। সো তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে, যেহেতু ক্ষমতাটা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এটার মধ্যে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। আর যে অভিযোগগুলো করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে খুব অন্যায়ভাবে, যে উনি স্বৈরতান্ত্রিকভাবে চালাচ্ছেন অথবা ওনার বিরুদ্ধে ট্রান্সপারেন্সির অভিযোগ করা হচ্ছে, এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে কিন্তু আমাদের পার্টির ভিতরে আভ্যন্তরীণ গ্রাইভেন্স রিড্রেসিং মেশিনারি আছে এবং যদি কখনো কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে প্রেসিডিয়ামের মেজরিটির রেজলিউশন নিয়ে একটি স্পেশাল কাউন্সিল করার কথা আমাদের সংবিধানে আছে এবং সেই স্পেশাল কাউন্সিলে 3/4 ডেলিগেট যদি চায় চেয়ারম্যানকে রিমুভ করতে পারবে। কিন্তু আমাদের যারা এই অভিযোগগুলো তুলছেন তাদের প্রেসিডিয়াম মেজরিটি না থাকায় তারা ওইদিকে না গিয়ে
জনসমক্ষে দলকে, চেয়ারম্যানকে এবং নিজেদেরকে হেয় প্রতিপন্ন করছেন, যার ফলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছি সাময়িকভাবে। সো আমি মনে করি যে সমস্ত সমাধান গঠনতন্ত্রেই ছিল, আছে। গঠনতন্ত্রকে বাদ দিয়ে মিডিয়ার সামনে বা জনগণের সামনে বক্তব্য দিয়ে আসলে এই সমস্যাগুলোর কোনো সমাধান তো হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি মনে করি যে অবশ্যই এই ধরনের মিথ্যাচারগুলো বন্ধ হওয়া উচিত। এটি পার্টির চেয়ারম্যানের জন্য বিব্রতকর, এবং যারা এই মিথ্যাচারগুলো করছে তারা সকলেই পার্টির চেয়ারম্যানের সাথে দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছে, দীর্ঘদিন একসাথে সংসদে বসেছে, একসাথে অসংখ্য মিটিং করেছে, একসাথে পার্টি ভাঙনের সময় একসাথেই ছিলেন। তো আমি মনে করি যে এই ধরনের মিথ্যাচারগুলো বন্ধ হওয়া উচিত। প্রশ্ন করতে পারি? সকালে যারা ব্রিফিং করেছে তারা বলছিলেন যে তারা আবারও কাউন্সিলে যোগ দিবে। আসলে পার্টি যে বহিষ্কার করেছে সেটা তারা আসলে মানছে না, তারা আবারও যোগ দিবে। সেই ক্ষেত্রে যদি আপনারা তাদেরকে একসেপ্ট না করেন, হতাশাজনক। ব্যাপারটা কিভাবে বলবেন? এই ব্যাপারটা তো সম্পূর্ণরূপে আমাদের জেলা সভাপতিরা এবং প্রেসিডিয়াম মিটিং এর সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে আবার যখন আমরা জেলা সভাপতি সবাইকে ডাকবো, আবার প্রেসিডিয়াম মিটিং হবে, সেখানে এই বিষয়টা আলোচনা হতে পারে। যদি প্রেসিডিয়ামরা বা মেজরিটি প্রেসিডিয়াম বা মেজরিটি তৃণমূলের নেতাকর্মীরা যদি বলে ওনাদেরকে ফিরিয়ে নিতে, তখন আমরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেই পারি। কিন্তু এখন পর্যন্ত তৃণমূলরা একচ্ছত্রভাবে সকলে সম্মিলিতভাবে অব্যাহতির পক্ষে তীব্র মতবাদ দিয়েছে সকল। এই যে আপনি কাউন্সিল বলছেন, ডেলিগেট বলছেন, জিএম কাদেরকে বাদ দিয়ে অন্য কেউ চেয়ারম্যান হবে, সব জেলা সভাপতি তো জিএম কাদের সাথে আছে, সব জেলা সেক্রেটারি জিএম কাদের সাথে আছে, তাহলে তাদের অধীনে যে ডেলিগেটরা আসবে তারাও জিএম কাদের সাথে থাকবে। তাহলে আপনার কিভাবে জিএম কাদের কাউন্সিলে হেরে যাওয়ার ভয়ে কাউন্সিল দিচ্ছে না, এটা তো কোনো ভিত্তি নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন সামনে কাউন্সিলের যখন ডেট হবে, তার আগে প্রেসিডিয়াম মিটিং হবে, সিরিজ প্রেসিডিয়াম মিটিং হবে, সেখানে কেউ না কেউ রেজ করতে পারেন সব অব্যাহতিগুলো প্রত্যাহার করে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটা, এবং সেটা যদি প্রেসিডিয়াম সাপোর্ট করে তাহলে হতে পারে। প্রেসিডিয়ামের মতের বাইরে গিয়ে চেয়ারম্যান তাদেরকে আনতে পারেন, সেটা হবে বিশ্বের কয়েল এক্সারসাইজ, যেটা তারা বাতিল চাচ্ছেন। এখন যেটা বাতিল চাচ্ছেন সেটার বেনিফিট চেয়ারম্যান তাদেরকে কিভাবে দেবে? না, প্রশ্নটা হচ্ছে যে মানে তারা তো অলরেডি দল থেকে অব্যাহতি বলেন আর বহিষ্কার বলেন, যেহেতু প্রাথমিক সদস্য পদ পর্যন্ত তাদের নাই। তো তারা বলছেন যে মানে যে কাউন্সিল হবে, যেহেতু এই মানে বহিষ্কার যে বা অব্যাহতি যে প্রদান সেটা অবৈধ, সেটা বেআইনি ভাবে হয়েছে, এবং এটা মানে ইয়ানা তারা এখনো জাতীয় পার্টির সদস্য বা জাতীয় পার্টির যে পদে ছিলেন সেই পদে তারা আছে। সুতরাং আগামীতে যে মানে কাউন্সিল হবে দলের, সেই কাউন্সিলে তারা উপস্থিত হবেন, এবং উপস্থিত হওয়ার মাধ্যমে এই নতুন মানে নেতৃত্ব তৈরি হবে বা যাই হোক না কেন, সেই সুযোগ কি আছে কিনা? গণতন্ত্র মোতাবেক সেই সুযোগ নাই। প্রাথমিক সদস্য পদ না থাকলে আপনি ডেলিগেট হবেন কিভাবে? ডেলিগেট না হলে আপনি ওখানে এন্ট্রি পাবেন কিভাবে? ভিজিটর হিসেবে অনেকে আসতে পারে, সাংবাদিক হিসেবে আসতে পারে, পর্যবেক্ষক হিসেবে আসতে পারে, কিন্তু ডেলিগেট হিসেবে আসার সুযোগও দিলে প্রাথমিক সদস্য পদ থাকতে হবে। এর মধ্যে যদি আলোচনা করে ব্যাপারটা সমাধান হয় তখন তারা আসতে পারবেন, কিন্তু সমাধান না হলে এখন পর্যন্ত তৃণমূলের যে মতামত সেটার ভিত্তিতে তো এই সমস্যার সমাধান আমরা দেখছি না। এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে বহিষ্কার করা বা তার বিরুদ্ধে কদর্য আলাপের কারণে তৃণমূলের যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, অতি শীঘ্র তৃণমূল তাদেরকে ফিরিয়ে আনার কোনো দাবি বা অনুরোধ করবে বলে তো আমার মনে হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে জাতীয় পার্টির রাজনীতি নিয়েই একটি শঙ্কার মধ্যে আছে। এমনি অতীতেও অনেকবার জাতীয় পার্টিতে অনেক ঘটনা ঘটেছে, ভাঙন হয়েছে, একাধিক দল সৃষ্টি হয়েছে, আবারও নতুন করে এমন একটা সময় হলো যে সময় জাতীয় পার্টি আসলে অস্তিত্ব নিয়ে একটা বড় ধরনের হুমকির মুখে আছে, জাতীয় পার্টি নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। সেই সময় নতুন করে মানে এটাই বা কেন হলো, আর দুই নম্বর হচ্ছে এটা দলকে ক্ষতিগ্রস্ত করলো কি? এটা দুঃখজনক, বিব্রতকর। যে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন তাদের কাছে আমার রাজনীতি শিখেছি, কিন্তু একসময় সংসদ শিখেছি, একসময় তারা আমাদের স্নেহ বৎসল, কিন্তু ওই যে পার্টির চেয়ারম্যানকে দল থেকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া বিকল্প কাউন্সিলের মধ্যে করার কারণে সমস্ত সেন্টিমেন্টটা তাদের বিরুদ্ধে চলে গেছে, সমস্ত। এবং এখানে আমি মনে করি জাতীয় পার্টির কিছুটা ক্ষতি হলো, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কিছু ক্ষতি হলো। তবে রাজনীতি তো খুব নির্মম, রাজনীতি তো উত্তপ্ত করাই এবং জ্বলন্ত উনুন দুটাই। এর মধ্যে দিয়েই দল এগিয়ে যাবে, এর মধ্যে দিয়েই দল জনগণের কাছে যাবে, এর মধ্যে দিয়েই দল আবার পুনর্গঠিত হবে।
ফ্রেশ ব্লাড ইনফিউশন হবে। কখনোই কোনো ব্যক্তি বা কারোর জন্য কোনো রাজনৈতিক দল আটকে থাকে না। এবং সামনে তো নির্বাচন, এবং সেই নির্বাচনে মানে আপনারা তো অংশগ্রহণ করবেন, যেহেতু প্রত্যেকবারে অংশগ্রহণ করেছেন, এবারের অংশগ্রহণটা কেমন হবে সেটা ভিন্ন আলোচনা। তো সেই নির্বাচনে এই যে দলের মানে প্রথম সারির নেতাদের দলে না থাকাটা আসলে কি প্রভাব ফেলবে, বা এটা আসলে কোনো প্রভাব ফেলবে কিনা? জাতীয় পার্টি 15 ফেব্রুয়ারি ইলেকশনে অংশগ্রহণ করেনি। 14 সালের 5 জানুয়ারি ইলেকশনে মূল ধারাটি অংশগ্রহণ করেনি। এরশাদ প্রত্যাহার করেছিলেন, আমরা করেছিলাম। জিএম কাদের এমপি ছিলেন না কিন্তু 14 সালে 5 বছর, সো জিএম কাদেরও প্রত্যাহার করেছিলেন সে একটা ইলেকশনে। সামনের ইলেকশনে জাতীয় পার্টি কি করবে এটি নির্ভর করবে সরকারের উপরে, নির্বাচন কমিশনের উপরে। যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, যদি দেশে নিরাপত্তা না থাকে, যদি এভাবেই মব জাস্টিস না মব ভায়োলেন্স থাকে, তাহলে ইলেকশনে যাওয়া আর হাত পা বেঁধে পুকুরে লাফ দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এটি সরকারকেই এই সমস্যার উত্তরণ ঘটাতে হবে, এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। সরকারকেই দেখাতে হবে যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিরাপত্তার সাথে। আমরা তো এখন পর্যন্ত আমাদের কাউন্সিল করার হলরুম পাচ্ছি না, এবং যে হলরুমে আমরা বুকিং দিতে চাচ্ছি নিরাপত্তার কারণে তারা হলরুম দিতে যাচ্ছে না। সেখানে ইলেকশন অংশগ্রহণ তো বিশাল একটি বড় বিষয়, বিশাল বড় একটি যজ্ঞ। সেই যজ্ঞের সক্ষমতা সরকারের নির্বাচন কমিশনের এসেছে কিনা এটা দেখার পরেই আমরা ইলেকশনের সিদ্ধান্ত নিব। তবে জাতীয় পার্টি ইলেকশনমুখী দল, সবসময় জাতীয় পার্টি ইলেকশন করতে আগ্রহী। বিশের ক যে ধারাটা নিয়ে কথা হচ্ছে বারবার, যে এটার বলে চেয়ারম্যানের একচ্ছত্র ক্ষমতা থাকছে, সেটা যখনই যে মহাসচিব হচ্ছেন তারা বলছেন যে দরকার আছে, আর যারা বহিষ্কার হচ্ছেন তারা বলছেন যে দরকার নাই। আপনি নতুন মহাসচিব হয়েছেন, আপনি কি মনে করেন? জি, আসলে বেশিরভাগ মহাসচিব বিশ্বের একের কদেই মহাসচিব হয়েছে, তো তখন স্বাভাবিকভাবেই ওনারা এটাকে অন করে, আর যাওয়ার সময় এটাকে সবাই ডিজোন করে। এ ধরনের একটি ধারা থাকার প্রয়োজন আছে, তবে এটা ব্যবহারটা খুব সীমিত করতে হবে। এবং যে অভিযোগটি করা হচ্ছে যে এটির অনেক ব্যবহার হয়েছে, আসলে বিগত 2 বছরে এটির খুবই কম ব্যবহার হয়েছে, ব্যবহার হয়নি বললেই চলে। তবে এই ধরনের একটি প্রভিশন কেন দরকার? কখনো কখনো পার্টির সিদ্ধান্ত তাৎক্ষণিক নিতে হয়, প্রেসিডেন্ট মিটিং ডাকার সুযোগ থাকে না, এবং অতীত ইতিহাস বলে জাতীয় পার্টিকে এই পর্যন্ত 8 বার ভাঙা হয়েছে, এবং প্রায় প্রতিবারই সরকারি পৃষ্ঠপোষকতায়। তাহলে সেই সময় চেয়ারম্যানকে অনেক সময় তাৎক্ষণিক বহিষ্কার করতে হয়েছে, তাৎক্ষণিক একজনকে বাদ দিয়ে আরেকজনকে জেলা সভাপতির দায়িত্ব দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের অনেক প্রার্থী ভয়ে উইড্র করেছে, তখন আরেকজনকে প্রার্থীতে দিতে হয়েছে। এই তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য বিশের একের ক থাকা প্রয়োজন, তবে বিশেষ প্রয়োজন ছাড়া এটা কখনোই ব্যবহার করা উচিত না, বিশেষ প্রয়োজন ছাড়া। আচ্ছা, সরকারি পৃষ্ঠপোষকতায় যেটা বললেন যে আগে অনেকবার ভাঙা হয়েছে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন এইবারও কি কোনো পৃষ্ঠপোষকতা আছে যে জাতীয় পার্টির মধ্যে এখন যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে? না, সেটা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নাই। তবে হ্যাঁ, এই কথা তো সত্য, নাজির রহমান মঞ্জু 2006 সালে বা 5 সালে বিএনপির পৃষ্ঠপোষকতাই বা চাপেই দল ভাঙতে বাধ্য হয়েছিলেন। তখন বারডেমে উনি ছিলেন, পালিয়ে 3 দিন, তারপরেও দল ভাঙতে বাধ্য হয়েছিল। নারায়ণ হোসেন মঞ্জু সে সময় আওয়ামী লীগের সরাসরি পৃষ্ঠপোষে দল ভেঙেছিলেন, এবং সেটা উনি পরে বলেছেন যে আওয়ামী লীগের স্বার্থেই আমি দল ভেঙেছিলাম, ওনার নিজের স্পিচও উনি বলেছিলেন। এখন আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দের সাথে সরকারি যোগসাযোগ আছে কিনা আমি সেটা বলতে পারবো না। তবে এনারা সবাই 14 সালের এমপি ছিলেন, 2 জন মন্ত্রী ছিলেন। বর্তমানে যেহেতু অ্যান্টি-14 রিজিম চলছে বাংলাদেশে, এই অ্যান্টি-14 রিজিমের আন্ডারে ওনারা সহানুভূতি পাওয়াটা খুব কঠিন। জনসমর্থন বা এখন যারা দেশ চালাচ্ছে যে রাজনৈতিক দলগুলো, তারা তো সবাই 14 বিরোধী দল। 14 ইলেকশনটাকেই তারা সকল সমস্যার রুট মনে করে। সেই নির্বাচনে অংশগ্রহণকারী লিড করা লোকজনকে তারা সমর্থন দিবে, সহায়তা করবে, এটি খুবই সুদূরপ্রসারী হতো রাজনৈতিকভাবে। তারা বলছেন যে যেহেতু এই অব্যাহতি দেওয়াটা অবৈধ এবং বেআইনি, সেহেতু আপনার যে নিয়োগ মহাসচিব হিসেবে আপনি অবৈধ। এখনো জাতীয় পার্টির বৈধ মহাসচিব মুজিবুল হক চূন্য, এই বিষয়ে আপনার এটা বলতেই পারেন। অবশ্যই তারা অনেক রাগান্বিত অবস্থায় আছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সব জিনিসগুলি তো অন্যরকম হতে পারতো, কিন্তু আসলে অন্যরকম হওয়ার চেষ্টা তো কেউই করেনি। এখন মহাসচিব পদে যখন একজন ব্যক্তির প্রাথমিক সদস্য পদ থাকবে না, তখন স্বাভাবিকভাবে উনি আর মহাসচিব থাকবেন না,
এবং সকল পদ থেকে কাউকে অব্যাহতি দিলে ওই মুহূর্ত থেকেই মহাসচিব পদ শূন্য হবে। যদি শূন্য হয়ে থাকে তাহলে সেখানে যিনি আসবেন তিনি বৈধতা পাবেন। আর চুন্নু ভাই তো আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা অনেক শ্রদ্ধা করি, বীর মুক্তিযোদ্ধা। উনি কিন্তু পার্টি অফিসে আজকে প্রায় 20 দিন ধরে আসেন না, তাহলে উনি নিজেও তো এটাকে শূন্য করে দিয়েছেন। আমরা যে সবাই বলছি চেয়ারম্যান স্যার ওনাদেরকে অব্যাহতি দিচ্ছেন, আসলে ব্যাপারটা তা না। ওনারাই তো চেয়ারম্যান স্যারকে ছেড়ে চলে গেছেন, ওনারাই তো বিকল্প একটা জায়গায় বসে মিটিং করছেন বিকল্প জায়গায়। চুন্নু ভাইয়ের অফিস তো দুদিন আগ পর্যন্ত ছিল, উনি তো অফিসে আসেন না আজকে 10-15 দিন প্রায় মনের অফিসে। তো কেন আসেন না এটা উনি জানেন। তো সেক্ষেত্রে তো আমি মনে করি যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন যে চেয়ারম্যানের সাথে আর রাজনীতি করবেন। তো চেয়ারম্যান এটাকে মেনে নিতে বাধ্য হয়েছে বলে আমার মনে হচ্ছে। হয়তোবা চেয়ারম্যান স্যারের সাথে তাদের একটা দূরত্বের সৃষ্টি হয়েছিল, সেই দূরত্বটি ফাটলের সৃষ্টি হয়েছে। ফাটলটি এখন গ্র্যান্ড ক্যানিয়নের মতো বৃহৎ আকার ধারণ করে ফেলেছে, যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। হয়তোবা প্রথমেই জিনিসটিকে অন্যভাবে সকলেই সমাধান করতে পারতেন, কিন্তু বিকল্প কাউন্সিল এবং চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়ার পরে ব্যাপারটি এই পর্যায়ে এসেছে যে আইদার ওনারা থাকবেন অথবা চেয়ারম্যান স্যার থাকবেন। এখন নেতাকর্মী, তৃণমূল, প্রেসিডিয়ামরা চেয়ারম্যান স্যারকে বেছে নিয়েছে এই আইদার অর সিচুয়েশনে, ওনাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। তো ন্যাচারালি এটা তৃণমূল এবং প্রেসিডিয়াম চেয়ারম্যানের দিকে আসার কারণেই জিনিসটি আরেক রকম হয়ে গেছে। আর যেটি বারবারই বলছি, পুরো জিনিসটাই গঠনতন্ত্রের বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। আচ্ছা, তৃণমূলের বিষয় যেটা বলছেন, আসলে তৃণমূলের এই বিষয়টা তো উঠে আসে সম্মেলন ছাড়া তো আসলে তৃণমূলকে আপনারাও সামনে পাচ্ছেন না। তৃণমূল বলতে তো শুধু ঢাকার কয়েকটা ইউনিট ওয়ার্ড না, বা পুরো বাংলাদেশের তৃণমূলকে আমরা বুঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে আসলে সম্মেলনটা তো গুরুত্বপূর্ণ। অবশ্যই তারাও যেটা চেয়েছে, তারা সম্মেলনে অংশগ্রহণ করবে, গণতান্ত্রিক উপায়ে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে আরেকটি প্যানেল দিবে। এই বিষয়টা আসলে জানার পর চেয়ারম্যান কোনোভাবে এটা মেনে নিতে পারছে না, কারণ তারা বলছে চেয়ারম্যান এটাতে ভয় পেয়েছে, কারণ সে তার পদে থাকতে পারবে না। এখন আসলে তৃণমূলের বিষয়টা কিভাবে আসছে এখানে? এখানে আসলে আপনার সাথে আমি খুবই একমত। তৃণমূল বলতে অবশ্যই বিশাল তৃণমূল একটি বোধ, কিন্তু আমরা যখন ঘরোয়া মিটিং করি বা অডিটোরিয়ামে মিটিং করি তখন তো আমরা সবাইকে ডাকতে পারছি না। আমরা জেলা সভাপতি সেক্রেটারিকে ডেকেছিলাম তৃণমূলের প্রতিনিধি হিসাবে। তো সেখানে সকল জেলা সভাপতি সেক্রেটারি কিন্তু চেয়ারম্যানের প্রতি সম্পূর্ণ আস্থা জানিয়েছে। আর যখন ডেলিগেট হবে এবং সকল অঙ্গ সংগঠন তার প্রতি আস্থা জানিয়েছে, এবং যখন কাউন্সিল হবে তখন তো ডেলিগেটের এনাদের মাধ্যমেই আসবে বা এনারা জেলা কমিটির মাধ্যমে লিস্ট করে দেবেন। সেখানেও চেয়ারম্যানের সম্পূর্ণ পূর্ণাঙ্গ সমর্থন থাকার সম্ভাবনাই বেশি। তাহলে কাউন্সিলে হেরে যাওয়ার আমি তো কোনো চান্সই বা 0% চান্সও দেখি না চেয়ারম্যানের। সেটার ভয় তিনি কেন পাবেন? সেটার ভয় উনি পাওয়ার কোনো কারণ আমি দেখি না, এবং সে কারণে উনি কাউন্সিল পিছাননি, সে কারণে বহিষ্কার করেননি। বরঞ্চ ওনাকে অব্যাহতি দেয়া, ওনার বিরুদ্ধে কুৎসাভাবে কথা বলা, এসব